এনে আমরা আজকে সলিউশন করবাম এইচএসসির ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থ সমমূল্যের ঢাকা বোর্ড 2022-এর সৃজনশীল 7। এনে গদাকে বলা আছে যে কিস্তির পরিমাণ নির্ণয় করতাম, মানে এনুইটি বা এর মান নির্ণয় করতাম। মানে এই অঙ্কের মধ্যে তিনি 20 লক্ষ টাকা ঋণ গ্রহণ করবো এবং 4টা কিস্তিতে পরিশোধ করবো। 4টা কিস্তিতে পরিশোধ করবো, প্রতিবারে কিস্তিতে কত টাকা দিতে হইব এই টাকাটাই বাড়ি করতাম কইছে। তাহলে যে কোনো সূত্র লিখতে গেলে আমার জানি লিখতে হয় যেহেতু এটা বর্তমান মূল্য, মানে আমি ঋণটা গ্রহণ করছি বর্তমানে, ঋণ গ্রহণ করি আমরা বর্তমানে। এটা প্রয়োজনীয় লোকের জমি কেনার ক্ষেত্রে 20 লক্ষ টাকা আমরা এখন 20 লক্ষ টাকা সংগ্রহ করবাম এবং আগামী 4 বছর এটা পরিশোধ করবাম। তাইলে বর্তমান মূল্য সূত্র লিখতে হয় এরকম যে যেহেতু কিস্তির ক্ষেত্রে এনে পিবি এর সাথে থাকবো, এনে থাকলে এনে লিখতে হয় যে থাকবো এনে মাস্ট আইব, মানে মানে কিস্তিতে যদি আমরা টাকা আনি সুদের পরিমাণ থাকবো, মানে সুদ দিতে হইব। গুণতে গুণেই প্রথমেই লিখতে হইব 1 এবং 1 থেকে একটা অংশ বাদ দিতে হইব। আর এনে যেহেতু 1 আছে এই একটাই উপরে যাইব। গুণতে গুণেই যেহেতু প্রথমে কিস্তিটা পরিশোধ করার কথা বলা আছে বা শুরুতে এরকম কিছু বলা থাকলে এরকম একটা অংশ একশো আকারে গুণাকারে থাকে 1 যোগ আয়। আর এদিক দিয়ে এখানে লিখছি যে তথ্যগুলো আছে লিখলাম, আর যেগুলো নাই মানে এর মান যেহেতু নাই আমরা হট চিহ্ন দিয়ে রাখছি। আর এটা পিবি এর টাকাটা দেওয়া আছে 20 লক্ষ টাকা এবং আয়ের মান বলা আছে 10% আমরা ভাঙিয়ে লিখছি এবং এন এর মান 4 বছর। যেহেতু পিবি এর মানটা দেওয়া আছে আমরা লিখলাম 20 লক্ষ, এরা লিখলাম এ আয়ের মান দেওয়া আছে, ভাঙার মানটা লিখলাম আমরা গুণত গুণি, এই মানটা তো এইটাই এইভাবে লিখলাম। এনে 1 আছে 1 লিখলাম যুক্ত যুগে, আয়ের মান আমি আবার লিখলাম ভাঙা রূপটাই এবং এন এর মান লিখলাম 4, গুণত গুণি 1 থেকে যুক্ত যুগেই আবার আয়ের মান লিখলাম 0.10। আবার এদিক দিয়ে রাখলাম, এদিক দিয়ে এর সাথে এই 0.10 আছে ভাগ আকারে, এই মানটা যদি আমরা এদিক দিয়ে এই সমানের তাহলে গুণ আকারে থাকবো, তাহলে শুধু এই দিক দিয়ে থাকবো এ, আবার 1 তো 1ই, মাইনাস তো মাইনাসেই। এই পুরা ক্যালকুলেশনটা যদি আমরা একসাথে করি এরকম একটা মান পাইম, গুণ তো গুণই, এটার সাথে যুগের সম্পর্ক, এটার সাথে যোগ করলে এটাই লিখলাম এটা। আবার এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে এনে 2 লক্ষ টাকা আইব, সমান তো সমানই, এত এই গুণ তো গুণই, এই ভ্যালুটার থেকে যদি এই ভ্যালুটা বাদ দিয়ে আমরা এই ভ্যালুটা পাইম, গুণ চিহ্ন দিয়ে আমরা এদিক দিয়ে যে মানটা আছে এদিক দিয়ে মানটা লিখলাম। 2 লক্ষ তো 2 লক্ষই, 1 তো 1ই, এই দুইজনের সম্পর্ক হলো গুণের, এই দুইটা মান আমরা গুণ করে যা পাইলাম এই দিক দিয়ে লিখলাম। 2 লক্ষ এই দিক দিয়ে আছে লিখলাম এই 2 লক্ষ, কিন্তু এর সাথে এই মানটা আছে গুণ আকারে, যদি এই মানটা আমরা সমানের এই দিক দিয়ে আনি তাহলে এটা ভাগ আকারে পরিণত হইব। এই মানটা এই দিক দিয়ে ভাগ আকারে রাখলাম, শুধু এই দিক দিয়ে পরিণত এটার সাথে যদি আমরা এটা ভাগ করি এরকম একটা মান পাইম 5,73,582। আর এ লিখলাম আমরা এদিক দিয়ে, এ বলতে আমরা যে কিস্তির পরিমাণটা বলছি, প্রতি কিস্তিতে আমাদের এই পরিমাণ টাকা দিতে হইব, যেটা আমাদের গ নাম্বারের আনসার। এনে গদাকে বলা হয়েছে যে কিস্তির তালিকাটা তৈরি করো, মানে কিস্তির পরিমাণটার সাথে সাথে আমাদের সুদের পরিমাণটাও নির্ণয় করতে বলা হয়েছে এবং আসলের পরিমাণটাও নির্ণয় করতে বলা হয়েছে। 4টা কিস্তিতে যেহেতু আমরা পুরা এই পরিমাণটারে পরিশোধ করব তাহলে এনে আমরা 4টা বছর দিছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আর এই কলামগুলা কিস্তি তালিকার ক্ষেত্রে দিতে হয়, মানে প্রথমটা বছরের এরপরে প্রারম্ভিক মূল্য, তৃতীয়টা হলো বার্ষিক বছর, চতুর্থটা সুদ এবং পঞ্চমটা আসল এবং ষষ্ঠটা সমাপনী মূল্য। আর 4টা বছরে আমরা পুরা কিস্তির পরিমাণটা শেষ করবাম। তাহলে প্রথম বছরে আমি যত টাকা আনছিলাম এটা লিখবাম 20 লক্ষ টাকা এবং এই বার্ষিক কিস্তিতে প্রত্যেকবার আমি যত করে কিস্তি প্রদান করবাম, যেটা আমি অলরেডি এ দ্বারা প্রকাশ করছিলাম, গ নাম্বারে নির্ণয় করছি, এই টাকাটা আমি এটা লিখলাম। আর তৃতীয় কলাম প্রতি সুদ, এই সুদের পরিমাণটা বাড়ি করতে গেলে আমার যে দ্বিতীয় কলামের টাকাটা আছে, দ্বিতীয় কলামের টাকাটা 10% করতে হইব, যেটা আমাদের উদ্দীপকেই বলা আছে যে 10% হারে সুদ প্রদান করে দেবো। তাহলে দ্বিতীয় কলামের যে টাকাটি দেওয়া থাকবো এটা যদি আমরা 10% করি তাহলে আমরা সুদের ঘরে টাকাটি পাইম। এবং পঞ্চম কলামের টাকাটা হলো আসল বাড়ি করতে গেলে আমরা তৃতীয় কলাম থেকে চতুর্থ কলাম বাদ দিলাম, মানে যে বার্ষিক যে কিস্তিটা আছে এই কিস্তি টাকার থেকে যদি আমরা সুদের টাকাটা বাদ দিই তাহলে আসলে টাকাটা পাইম। আর যেহেতু এটা প্রথম বলা আছেন মাসের প্রথমে আমি কিস্তি প্রদান করব, তাইলে প্রথম বছর আমার কোনো সুদ দিতে হয়েছে না, যার কারণে ব্যালেন্সটা 0। আর আসলের টাকাটা এই প্রথম কিস্তি টাকাটা নিয়ে আমরা লিখছি। আর যেহেতু পরবর্তীতে আবার সুদ দিতে হইব তাইলে তৃতীয় কলাম থেকে চতুর্থ কলাম বাদ দিতে হইব। এই টাকার থেকে যদি আমরা এই টাকা বাদ দিই তাহলে আমরা এই টাকা পাইম, এই টাকার থেকে এই টাকা বাদ দিলে এই টাকার থেকে যদি টাকা বাদ দিলে এই টাকাটা আমরা পাইম।
তাহলে আমরা আসল নির্ণয় হয়ে গেল। আমরা ষষ্ঠ কলাম মানে সমাপনী মূল্য বাড়ি করতে গেলে দ্বিতীয় কলাম থেকে আমরা পঞ্চম কলাম বাদ দিতে হবে। মানে দ্বিতীয় কলাম বলতে যে প্রারম্ভিক মূল্যটার থেকে আমাদের আসলের টাকাটা বাদ দিতে হবে। এই টাকার থেকে যদি আমরা এই টাকা বাদ দিই এটা পাইয়াম, এই টাকার থেকে এই টাকাটা বাদ দিলে এটা পাইয়াম, সেমভাবে এটার থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এটা পাইয়াম। আর এই প্রত্যেকটা সমাপনী মূল্য আবার প্রারম্ভিক মূল্য হইব। এনে যত টাকা আছেন এই টাকাটা কিন্তু আমরা এই কলামে লিখছি। আবার এই দিক দিয়ে সমাপনী মূল্যটা আবার আমরা এই দিক দিয়ে প্রারম্ভিক মূল্য করছি, আবার এই সমাপনী মূল্যটা আবার প্রারম্ভিক মূল্য করছি। শেষে যেমন আমরা লাস্ট ইয়ারে গিয়া সুদের পরিমাণটা যে থাকবো এটা টাকাটা যদি না মিলে 1-2 টাকা যদি এর ফের হয় তাহলে আমরা কম বেশি করে লাস্টের ব্যালেন্সটা মিলাই দিলাম। যে নিয়ে আমরা খেয়াল করে দেখো যে প্রারম্ভিক মূল্য আছেন 5,21,444 টাকা এবং এই টাকার ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণ দাঁড়িয়েছেন যে 52,138 টাকা। এনে যদি 1-2 টাকার এলোমেলো থাকে তাহলে তোমরা দিয়া মিলাই দিবা এই আসল টাকাটা, যাতে এই ব্যালেন্সটা অলওয়েজ ইকুয়াল থাকে, তাইলে আমরা এই ফিগারটা 0 পাইয়াম। এইভাবে মূলত একটা কিস্তির তালিকা বা শিডিউল তৈরি করতে হয়।